আমাদের প্রিয় দর্শক, ২১ রাতে নতুন বছর কেমন যাবে, অর্থনীতি, রাজনীতি, শিল্প সংস্কৃতিতে নিশ্চয়ই সেগুলো নিয়ে আমরা বছরের শুরুতে ভাবার চেষ্টা করি। সবচেয়ে সুখকর যে বিষয়টি আমাদের জন্য সেটা হচ্ছে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর একটি প্রতিবেদন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম CNN একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হচ্ছে যে 2016-তে বাংলাদেশ প্রবৃদ্ধি দিক থেকে হবে বিশ্বের শীর্ষ দেশগুলির মধ্যে তৃতীয় অবস্থানে থাকবে। এটি অবশ্যই আমাদের সুখকর সংবাদ। যদিও IMF বা বিশ্বব্যাংক যা প্রাক্কলন করে থাকে, অর্থনীতিবিদদের মধ্যে যা অনেকে বলে থাকে যে তারা খুব সনাতনী পদ্ধতি করে থাকেন এবং দেখা যায় প্রতি বছরই সেটি ছাড়িয়ে আর আমরা ভালো অবস্থানে থাকি। আবার পাশাপাশি এটাও সত্য কথা যে এইসব মাধ্যম, যেটি IMF, ওয়ার্ল্ড ব্যাংক যাই বলি না কেন, আমরা এগুলো তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য তারা কতখানি তাদের বার্তা পজিটিভলি আমাদের সামনে হাজির করেন সেটাও একটি প্রশ্নবিদ্ধ বিষয়। এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন অর্থনীতিবিদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর, রয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য রাজিকুজ্জামান রতন, এবং তার পরপরে রয়েছেন BIDS এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মঞ্জুর হোসেন। আমি ডক্টর আহসান এইচ মনসুর, আপনার কাছে জানতে চাই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যে প্রতিবেদন সেটি কেন্দ্র করে CNN যে খবরটি, সেটি তো নিশ্চয়ই অবশ্যই ভিত্তি রয়েছে, প্রশ্ন আমরা করতে পারি কিনা? না, এটা তো অবশ্যই ভিত্তিহীন নয়, সেটা নিয়ে প্রশ্ন করার কিছু নাই। যেটা হচ্ছে যে আমার কাছে সংবাদটা একটু প্রথম শুনলাম, আমি বিশ্লেষণ করা হয় নাই, তবে ওয়েলকাম জানাচ্ছি একদিক থেকে। তবে এটাও লক্ষণীয় যেটা কিন্তু নট বিকজ আমাদের প্রবৃদ্ধি খুব বেড়ে গেছে বলে আমরা আজকে 3 নম্বরে গিয়েছি, ইটস বিকজ অন্যদের প্রবৃদ্ধি অনেকটা কমে গেছে বলে আজকে আমরা 3 নম্বরে রয়ে গেছি, 3 নম্বরে উঠে এসেছি। কারণ চীন বা অন্যান্য অনেক দ্রুত প্রবৃদ্ধিশীল দেশগুলো তাদের কিন্তু গতিশীলতা কমে যাচ্ছে, এবং তারা চীন এখন প্রায় 6-এর কাছাকাছি চলে আসছে, এবং অনেকে বলছে 5-এর কোঠায়ও নাকি তাদেরকে সত্যিকারের ভাবে মাপলে হতে পারে। তো বিশ্বের একটা মন্দার ভাব চলছে, সেই মন্দার পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থানটা রিলেটিভলি স্পিকিং ভালো হয়েছে। সেই দিক থেকে এইটা আমাদের উত্তরণটা সেই দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। আমরা কিন্তু প্রবৃদ্ধি কিন্তু আমরা সাথে যেতে পারি নাই এখনো, সেটা ইয়েট টু বি অ্যাচিভড, তাই না? আর 8 বা ওই দিকে যাওয়ার কথা পরে। তো সেই জন্য আমি বলছি যে এটাকে নিয়ে আত্মসন্তুষ্টির তেমন বড় কোনো কারণ এখনই নাই। আমাদেরকে প্রমাণ করতে হবে যে আসলে আমরা 7 বা 8-এ যেতে পারি। কেন আমি 7 বা 8 বলছি সেটার কারণ আছে। সেটা ঐতিহাসিকভাবে উন্নত দেশ হতে গেলে আগে যারা হয়েছে তারা কিন্তু দীর্ঘমেয়াদী 100 বছর ধরে একটা অগ্রযাত্রা করে উঠে এসেছে। কিন্তু বর্তমান যুগে, মানে এই গত 100 বছরে যেটা হয়েছে, যে বিশেষ করে 50 বছরে দক্ষিণ কোরিয়া বা অন্যান্য দেশগুলো, এই সিঙ্গাপুর বা মালয়েশিয়া, এদের যে উত্তরণটা দেখছি এটা হচ্ছে খুব দ্রুত প্রবৃদ্ধিশীল উত্তরণ। চায়নাতে যেটা আমরা দেখলাম, তো সেইটাতে যেতে হলে, এবং সেটাতেই তো আমাদের যেতে হবে। আমরা তো 100 বছর 150 বছর ওয়েট করতে পারবো না। আমাদের ঐতিহাসিকভাবে সে ধরনের স্রোত গতি নিয়ে উন্নয়নের ধারা যেটা আগে ছিল সেভাবে হবে না, হওয়া উচিত নয় আমাদের জন্য, সেটা জাতির জন্য ক্ষতিকর। আমরা যদি আমাদেরকে তাহলে 7, 8, 9, 10-এ না যেতে পারলে আমরা কিন্তু 30-40 বছরের মধ্যে যে একটা ট্রান্সফরমেটিভ চেঞ্জ আসতে হবে, আমাদের পপুলেশন ডিভিডেন্ডের সাথে আমাদের যে উন্নয়নকে মানে সংযুক্ত করে একটা বৃহত্তর উন্নয়ন করা, আমাদেরকে উন্নত রাষ্ট্রে পরিণত করা, সেই লক্ষ্যে যেতে হলে কিন্তু এই 6 দিয়ে কিন্তু সেটা হবে সম্ভব না, সেটা আমি বলছি। কিন্তু যেভাবেই হোক যে এই বিশ্ব, এবং এও ফোরকাস্টিং করা হচ্ছে যে এই 2016 সাল হবে বিশ্ব মন্দার বছর, কিন্তু তার মধ্য দিয়ে যদি বাংলাদেশ 6 থেকে 6.5 উতরাতে পারে, সেটাও কি কম কিছু না? সেটা ভালো দিক, সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু একটা কথা কি, বাংলাদেশ কিন্তু বিশ্ব মন্দা যেটা 2008-9, তখনও কিন্তু আমরা 6 এরকমই ছিলাম। কাজে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের উত্তরণটা, আমাদের যে লেভেল অফ ইনকাম মাত্র $1000, $1300, যে লেভেল অফ পভার্টি স্টিল, মানে পভার্টি আর নিয়ার পভার্টি মিলিয়ে আমরা এখনো প্রায় 55% লোক হচ্ছে দরিদ্র বা দরিদ্র সীমার কাছাকাছি বা নিয়ার পুয়ার। তো এই যে বিশাল জনগোষ্ঠী যারা ভালনারেবল টু পভার্টি, তাদেরকে যদি উন্নয়ন সত্যি সত্যি করতে হয়, তাহলে কিন্তু আমাদের 6% নিয়ে করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমরা মনে করি যে আমাদের প্রবৃদ্ধির হারটা আরো বাড়ানোর দরকার, এবং বাড়ানো সম্ভব এই দেশে, সেটা আমরা সরকারও স্বীকার করে,
কিন্তু বাড়ছে না কেন, সে প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে ফিরবো। ডক্টর মঞ্জুর হোসেন, প্রশ্ন হচ্ছে যে যেখানে এই প্রতিবেদনে বলা হচ্ছে নতুন বছরে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে 3.6%, সেখানে আমরা মানে এটি গড়ের কথা বলা হচ্ছে নিশ্চয়ই। আমরা বাংলাদেশ মানে এই কথা নিশ্চয়ই আগে ভাবা যেত না যে চীনকে ছাড়িয়ে যাবো, আমরা চীনকে বিট করতে পারি, সে চীনের উপরেও আমরা চলে যাচ্ছি। যে কথা বলছিলেন ডক্টর খন্দকার আহসান মাসুদ, যে এতে ভেবে আত্মতুষ্টির কোনো কারণ নেই। অবশ্যই তিনি হয়তো তার যুক্তি থেকে হয়তো সঠিক বলছেন, কিন্তু যদি আমি একটু আন্তর্জাতিক বিশ্বের পরিমাণটা বিচার করছি, চীন কেন পড়ে যাচ্ছে বা অন্যান্য রাষ্ট্র কেন এই বছরে মন্দা অবস্থায় আসবে, এর পিছনের কারণগুলো কি? প্রথমে যেটা আহসান ভাই শুরু করছিলেন, আমিও সেই জায়গা থেকেই শুরু করতে চাই। 6% বা 6.5% হারে যদি প্রবৃদ্ধি অর্জনটা আমাদের জন্য, এটা একটা মোটামুটি গত এক দশক যাবতীয় আমরা এভাবে চলে আসছি। সুতরাং অন্য দেশ কমে যাচ্ছে, এটা ইম্পর্টেন্ট। সেই জায়গায় আমরা আমাদের নিজেদের একটা জায়গায় আছি, এবং সেই জায়গাটা থাকার পিছনে অবশ্যই অর্থনীতির একটা অন্তর্নিহিত শক্তি তৈরি হয়েছে, যেটার থেকে নিচে নামা হয়তো আমাদের পক্ষে অত সহজ হবে না, হয়তো নামবে না দেশে। তার একটা রিসেন্ট প্রমাণ হচ্ছে, আপনি জেনে থাকবেন যে ইকোনমিক সেন্সাসের রিপোর্টটা আসলো, যেখানে দেখা যাচ্ছে যে গত 10 বছরে নন ফার্ম যেসব এন্টারপ্রাইজ গুলো প্রায় দ্বিগুণ হয়েছে, প্রায় 78 লক্ষের মতো দেখা গেল পাওয়া গেছে, এবং সেটা দ্বিগুণের মতো হয়েছে। এবং ইকোনমিক হাউজহোল্ড যেগুলো বলা হচ্ছে, যাদের মিনিমাম একটা অর্থ সংস্থানের বা কিছু একটা ব্যবস্থা আছে, কিন্তু হয়তো ভ্যান গাড়ি, রিক্সা গাড়ি, এরকম গুলো প্রায় যতটুকু আমার মনে পড়ে প্রায় 7 গুণের মতো বেড়েছে। তার মানে জনগণের ইকোনমিক অ্যাক্টিভিটি এবং গ্রাম অঞ্চলের রুরাল নন ফার্ম সেক্টরের যে একটা ভালো উত্তরণ ঘটেছে, তার একটা বহিঃপ্রকাশ হয়তো বা এই 6% বা 6.5%-এর মতো প্রবৃদ্ধির মধ্যে থাকতে পারে। ফলে যেটা হচ্ছে যে আমি ওনার সাথে একমত যে 6 বা 6.5 দিয়ে আমাদের বর্তমান যে অবস্থানটা আছে উন্নয়নের, তার থেকে অনেক দূরে যাওয়া, মিডল ইনকাম স্ট্যাটাসে আসা বা সেটা সম্ভব না। কারণ আমরা নিজেরাই টার্গেট করেছি এই বছর 7%-এর মতো অর্জন করতে চাই, এবং আমাদের 7-5 ইয়ার প্ল্যান শেষ যখন হবে তখন আমরা প্রায় 8%-এর মতো যাব। তো সেই জায়গাতে অনেকগুলো ঘাটতি আছে। এখন আপনি প্রশ্ন করছেন যে বৈশ্বিক অবস্থা, বিভিন্ন কারণ আছে বৈশ্বিক অবস্থা, যেমন ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে কিছু মন্দা চলছে, ওয়ার্ল্ড ওয়াইড আপনার কারেন্সি ডিভ্যালুয়েশন হচ্ছে, চায়নাতে তাদের স্টক এক্সচেঞ্জ মার্কেটের সমস্যা আছে। তো সবগুলো মিলিয়ে বৈশ্বিক একটা অর্থনৈতিক মন্দার পূর্বাভাস আছে, কিন্তু সেই জায়গাতে চায়নার মতো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার একটা প্রাক্কলন করা হচ্ছে। সেই জায়গাটাতে আমাদের অবস্থানটা ভালো থাকবে বা আছে, এটুকু শুনলে অবশ্যই এটা একটা স্বস্তির জায়গা, কোনো সন্দেহ নাই। তবে যে প্রশ্নটা বড় জিনিস, যে চায়নার অর্থনীতির সাথে বা বিদেশি অর্থনীতির সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদেরকে কিন্তু, আমরা যে অবস্থানে আছি এই অবস্থানেই যদি থাকি বা ইচ্ছাতে যদি উত্তর না ঘটাই, তাহলে কিন্তু আমাদের যে প্রবৃদ্ধির প্রাক্কলন করা আছে সেটা আসলে সেই অবস্থানে থাকবে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকবে। যেখানে আইএমএফ বলছে যে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে এই বছর 6.8%, বিশ্বব্যাংক বলছে 6.5%। আপনাদের মতো অর্থনীতির মধ্যে অনেকেই বলছেন যে বিশ্বব্যাংক, আইএমএফ যা বলে থাকে প্রতি বছরই এই রেকর্ডটি আমরা ভেঙেছি, মানে তারা যে বলে থাকে তার চেয়ে অনেক বেশি আমরা এগিয়ে থাকি। অর্থাৎ আপনাদের যে এক্সপেকটেশন রয়েছে যে 7 অতিক্রম করতে হবে যদি মিডল ইনকাম স্ট্যাটাসের দেশে পরিণত হতে চাই 2021-এর মধ্যে, সেক্ষেত্রে সেটি কি খুব অসম্ভব হবে যদি আমরা ওইভাবে একটু মিলানোর চেষ্টা করি, অথবা ওইভাবে না মিলালেও কি করার রয়েছে সেখান থেকে যাওয়ার জন্য? শুধুমাত্র রাজনৈতিক অস্থিরতা কাটাতে পারলে কি আমরা সেই জায়গায় যেতে পারবো কিনা? না, শুধু রাজনৈতিক অস্থিরতা তো একটা ফ্যাক্টর, যেখান থেকে অবশ্যই অস্থিরতা যদি না থাকে তাহলে আমরা অনেক দিক থেকে ভালো অবস্থানে থাকবো। কিন্তু প্রশ্ন হলো যে বিশ্বব্যাংক বা আইএমএফ যে এস্টিমেটটা দিয়েছে, এটা প্রথম 4 মাস বা 5 মাসের ইয়ের উপর ভিত্তি করে প্রাক্কলন করা হয়েছে। হয়তো বা আরো 3-4 মাস পরে যে প্রাক্কলনটা আসবে সেটা এরকম নাও থাকতে পারে। তবে তারা যে প্রাক্কলনটা করে থাকে, তারা মাঝে মধ্যে কিন্তু রিভাইজ করে থাকে। অর্থই না যে এবার 6.5 বা 6.7 বললে আগামী 3 মাস পরে যে তার ছেলে কম বলবে না, তা কিন্তু না। তো এটা দেখা গেছে বাংলাদেশের ক্ষেত্রে ট্রেডিশনালি যে তারা যা বললে তাদেরটা কিছুটা বলা হয় যে রক্ষণাত্মক কিছুটা প্রবৃদ্ধির পূর্বাভাস করে থাকেন, যেখানে বাংলাদেশে বিবিএস থেকে যেটা পাওয়া যায় সেটা একটু বেশি পাওয়া যায়। সেদিক থেকে 7%, 6.8 হলে সেটা 7 হবে না, এটা আমি বিশ্বাস করি না। কারণ
যে ধরনের এস্টিমেশন এবং ক্যালকুলেশন এখানে হয়ে থাকে সেখানে 0.2 বা 0.1% এদিক ওদিক হওয়া সম্ভব, সেটা বড় প্রশ্ন না। বড় প্রশ্নটা হচ্ছে যে আমরা এখন 6.5%-এ আছি, সেখান থেকে 7 বা তার উপরে যাওয়ার মতো অবস্থান আছে। বৈশ্বিক অবস্থা চিন্তা করলে, দেশের বর্তমানে যেসব ইন্ডিকেটর গুলো আছে সবগুলো চিন্তা করলে আমার কাছে মনে হয় না যে আমরা এবারও 7-এর কাছাকাছি যাওয়াটা আমাদের জন্য কঠিন হবে, যদি ইচ্ছাতে অবস্থানটা আমাদের ভালো না হবে বলে মনে হচ্ছে না আপনার? আমার কাছে মনে হয় যে বর্তমান অবস্থান থেকে যদি আমরা আরো থাকি, বর্তমান অবস্থায় থাকি, যেমন আমি বলতে পারি যে গত 4 মাসে 5 মাসে যে রপ্তানি প্রবৃদ্ধি সেটা কিন্তু অনেক কম। হ্যাঁ, তারপরে ক্যাপিটাল মেশিনারির যে ইম্পোর্ট গ্রোথ সেটাও নেগেটিভ, রেমিটেন্স কিন্তু কমে আসছে আগের চাইতে। সুতরাং এই 6 মাসের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে যে এস্টিমেট এসেছে সেটাও কিন্তু ভালো না। সুতরাং এগুলো কিন্তু আমাদেরকে বলে না যে আমরা সামনের বছরটাতে, এই বছরটাতে খুব বেশি ভালো অবস্থানে যেতে পারবো। তো আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের এস্টিমেশনটা তারা হয়তো প্রিভিয়াস একটা ট্রেন্ডের উপর ভিত্তি করে, কারণ বিবিএস এর কাছেই সত্যিকারের ডাটাটা থেকে থাকে। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে আমি বলছি না যে আমরা এই বছর শুরুতে আপনি যে কথা বললেন আমরা মানে খারাপ কিছু দিয়ে শুরু করতে চাই না, কিন্তু আমাদের ক্ষেত্রে বাস্তবতার সাথে একটু কিছুটা ওদিকে মনোযোগ দিতে হবে, না হলে ভবিষ্যতে ভালো করবো কিভাবে। রাজীব, আপনার বিশ্লেষণ অর্থনীতি নিয়ে এবং বিশ্ব ব্যাংক আইএমএফ যে প্রতিবেদন। মানে একটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় যে আসলে প্রবৃদ্ধি নিয়ে আমরা খুব কথা বলছি, তাই না? আর ভলিউম অফ জিডিপিটা কত? এখন ধরুন আমেরিকার জিডিপির ভলিউম হচ্ছে $17 ট্রিলিয়ন, চীনের হচ্ছে $10 ট্রিলিয়ন, ভারতের 2.something ট্রিলিয়ন, বাংলাদেশের হচ্ছে $208 বিলিয়ন। মানে ভারতের তুলনায় বাংলাদেশের 10 ভাগেরও 1 ভাগ কম। এখন প্রবৃদ্ধির পার্সেন্টেজ কি? আপনার আছে 100 টাকা, মনসুর ভাইয়ের কাছে আছে 1000 টাকা। মনসুর ভাইয়ের যদি 1% বাড়ে তাহলে তার বাড়বে 10 টাকা, আর আপনার যদি 5% বাড়ে তাহলে আপনার বাড়বে 5 টাকা। তাহলে সবাইকে আপনি বলবেন আপনার 5% বেড়েছে, আর মনসুর ভাইয়ের মাত্র 1% বেড়েছে, কিন্তু তার ভলিউম কিন্তু অনেক বেড়ে গেল। ফলে টোটাল ইকোনমিটাকে যদি বিবেচনা না নিয়ে শুধু পার্সেন্টেজটা দেখানো হয় তাহলে অনেক সময় পার্সেন্টেজের একটা ফাঁদের মধ্যে আমরা পড়ে যেতে পারি। বাংলাদেশের স্বাধীনতার পরে কিন্তু বাংলাদেশের মানে খুব দ্রুত আমাদের প্রবৃদ্ধি কিছু হচ্ছিল। তো এটা নির্ভর করবে যে আমার ভলিউম, ইকোনমির ভলিউমটা কি, তার তুলনায় কত পার্সেন্ট বাড়লে টোটাল ভলিউমটা কি হয়, এটা হলো একটা দিক। 2 নম্বর হলো প্রবৃদ্ধি বাড়লে, এখন প্রবৃদ্ধির ওই যে ক্যাটাগরিটা বলা হচ্ছে চীন, ভারত, বাংলাদেশ, রুয়ান্ডা, এই 4টা দেশকে বলা হয়েছে তারা এই 7-এর কাছাকাছি থাকবে। তো এর মধ্যে চীনের ভলিউমটা কত বড়, যে বিশাল এক অর্থনৈতিক কাঠামো, এটা গেল একটা দিক। 2 নম্বর দিক হচ্ছে যে প্রবৃদ্ধি বাড়ছে, সাথে সাথে বৈষম্যটা কিরকম বাড়ছে সেটাও দেখতে হবে। বৈষম্যের একটা সাধারণ চিত্র যদি দেখি, কয়েকদিন আগে যে পে স্কেল ঘোষণা হয়েছে সেখানে অফিসিয়ালি পে স্কেলে বেতন বৈষম্য হচ্ছে 10:1, আর আনঅফিসিয়ালি এটা তো আরো অনেক বেশি। তাহলে বৈষম্য কিন্তু বেড়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে একটা জরিপে দেখা গিয়েছে যে শুধু আমাদের দেশে নয়, আমেরিকার মতন দেশেও বৈষম্য এখন অনেক বেশি। ফরচুন 500 বলে যে 500টা প্রতিষ্ঠানকে বলা হয়, তাদের যে মিলিত আয় এটার পরিমাণ এত বাড়ছে এবং অন্যদের আয় এত কমছে, যেখানে একটা বিশাল ইনকাম গ্যাপ হয়ে যাচ্ছে। এখন বাংলাদেশের একজনকে দুদক বলেছিল তার নাকি 94,000 কোটি টাকা আছে বলে দুদক জানে। তো তার 94,000 কোটি টাকা আছে একজন ব্যক্তির, আর আরেকজনের পকেটে 94 টাকাও নাই। দুইজনের যদি গড় করি তাহলে কিন্তু একজনের ভাগে 47,000 কোটি টাকা করে পড়বে। ফলে যেমন মাথা পিছু আয় $14। ফলে আমাদের বিবেচনা করতে হবে যে আমাদের এই যে আমাদের যে ইকোনমিটা যে এখন বলছে আমরা একটা সাউন্ড, একটা সাস্টেইনেবল ইকোনমি হয়েছে, তার পিছনে ফ্যাক্টরগুলো কি কি? তার পিছনে ফ্যাক্টর হচ্ছে আমাদের কৃষি। এবং কৃষির ক্ষেত্রে প্রধান ফ্যাক্টর কি? কৃষির ক্ষেত্রে প্রধান ফ্যাক্টর কিছুদিন ধরে আমরা আমাদের আবহাওয়াটা ফেভার করছে। এক, সরকার কি খুব ফেভার করছে? সরকার কিন্তু খুব একটা ফেভার করছে না, কারণ এই যে আমন মৌসুমটা আসলো, যেই ধান উঠলো, সরকার কিন্তু কৃষকের কাছ থেকে ধানের ক্রয় মূল্য কেজিতে 1 টাকা করে কমিয়ে দিল। আবার আরেকদিকে সবাই হিসেব করে বলছে যে ধানের উৎপাদন খরচ কেজিতে 8 আনা বেড়েছে। তাহলে কৃষকের উৎপাদন খরচ বাড়ছে অথচ সরকার ক্রয় মূল্যটা কমিয়ে দিল। কেন? সরকার একটা মধ্যবিত্ত শ্রেণীকে স্যাটিসফাই করতে চায়। মধ্যবিত্ত শ্রেণী যদি মনে করে যে চালের দামটা কম আছে, তার কারণ মধ্যবিত্তরা অনেক সময় সরকারকে একটু বিপদে ফেলে দিতে পারে। কিন্তু কৃষক তো আনঅর্গানাইজড, এই যে লক্ষ লক্ষ কৃষক হাহাকার করবে, কিন্তু তাদের তো কোনো প্রতিরোধের ক্ষমতা নাই। ফলে কৃষক যদি সাফার করেও মধ্যবিত্ত স্যাটিসফাইড থাকুক, শহরগুলো স্যাটিসফাইড থাকুক।
এই যদি পলিসি হয় তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের হয়তো এদিকে প্রবৃদ্ধিটা খুব দেখাচ্ছি আমরা, কিন্তু প্রবৃদ্ধির একদম নিচের লেভেলে যে কৃষক আছে কিংবা আমাদের শ্রমিক আছে তাদের অবস্থা কি। ধরুন আরো একটু খুব আমরা দুশ্চিন্তার মধ্যে পড়া উচিত যে তেলের দাম কমে যাচ্ছে, বাংলাদেশে কিন্তু তার কোনো প্রভাব পড়ছে না, কিন্তু তেলের দাম কমে যাচ্ছে তার প্রভাব কি বিশ্ব অর্থনীতিতে পড়ছে না? সৌদি আরব তার এইবার প্রথম ঘাটতি বাজেট করতে যাচ্ছে। তো সৌদি আরবে যে আমাদের যে 18 লক্ষ 19 লক্ষ মানুষ যে চাকরি করে, তারা যে রেমিটেন্সটা পাঠায়, ওদের যদি বেতন কমে যায়, ওদের যদি আয় কমে যায়, ওদের যদি চাকরি চলে যায়, এই যে শ্রমিকরা বিদেশ থেকে টাকা পাঠিয়েছিল বাংলাদেশে, তারা যদি বাংলাদেশে ফিরে আসে, তার আঘাতটা বাংলাদেশের অর্থনীতিতে কি হবে? প্রবৃদ্ধির বিরাট আপনি চিত্র দেখাবেন, কিন্তু ওই যে 5 লক্ষ মানুষও যদি বাংলাদেশে ফিরে আসে, এই মানুষগুলো রিটার্নি মাইগ্রেন্ট যারা, তাদেরকে আমি কিভাবে এখানে প্রোভাইড করব? এগুলো কি আমাদের বিবেচনায় থাকতে হবে না? ফলে একদিকে যেমন একটা সাধারণ দৃষ্টিতেও যদি দেখি যে আমাদের দেশে আয় বাড়বেই, কারণ একটা পপুলেশন ডিভিডেন্ড যেটা বলছেন, এটা খুবই চমৎকার একটা বিষয় যে আমাদের মতো এইরকম এত প্রচুর শ্রমিক আছে এবং সে